বলছে এবং সেই কথাটাকে আপনি শুনেন, প্রচার করেন। আপনার অসুবিধা হলে না করেন, কিন্তু আপনি এখানে বিএনপি জামাত দুটো পার্টি তো এখন মোটামুটি নির্বাচনে তো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী। সেই ক্ষেত্রে আপনি সমানভাবে তাদেরকে রিপোর্টে আনবেন না, তাদেরকে আপনি প্রচারণায় দিবেন না, নাকি একটা পার্টিকে আপনি যদি ছোট করেন, একটা পার্টিকে যদি হেয় করেন। ভোট গণনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, ভোট গ্রহণ শেষ হলো। সারাদিনের নির্বাচনের যে ডামাডোল যে পরিস্থিতি আমরা দেখলাম, কতটা প্রত্যাশিত নির্বাচন এবং কতটা প্রত্যাশিত ফলাফল পেতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো সে প্রসঙ্গে কথা বলতে আমাদের এবারের লাইভে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল্লাহ মাসুদ। সাইফুল্লাহ মাসুদ, স্বাগত আপনাকে এবং একটি সাথে কৃতজ্ঞতা এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য। ধন্যবাদ, এবং আপনাকেও ধন্যবাদ যে আমাকে যুক্ত করার জন্য আজকের এই আলোচনায়। জি, সকাল থেকে আমরা নির্বাচনের যে সারা দেশে যে পরিস্থিতি দেখলাম, আপনাদের কাছেও নিশ্চয়ই আপনাদের কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং যে সেল থেকে আপনারা কাজ করছেন, আপনাদের কাছেও প্রচুর তথ্য এসছে। মাঠ পর্যায়ে আসলে কি ধরনের পরিস্থিতি ছিল, কতটা শান্তিপূর্ণ ছিল নির্বাচন, কতটা গ্রহণযোগ্য হলো দিন শেষে, কি দেখলেন সারাদিনে সাইফুল্লাহ মাসুদ? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই অনুষ্ঠান যারা দেখছেন, পরেও যারা দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে একটি ঈদ উৎসবে সবাই আমরা অংশ নিচ্ছি। ঈদ উৎসব এই জন্য বলছি যে ঢাকা শহরে আমি আজকে ভোট দিলাম। আমার ভোট ছিল মগবাজারে, কিন্তু বাসা শিফট হওয়ার কারণে বনানীতে থাকি। সেখান থেকে আসার সময় পুরো পথ জুড়ে একদম ঈদের মতো রাস্তা খালি, টোটাল শহরের মানুষ চলে গেছে, একটা বড় অংশ গ্রামে চলে গেছে। এবং আপনারা খেয়াল করেছেন যে গতকাল যখন পরিবহনগুলো যাচ্ছিল, বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার, মানুষের যে উদ্দীপনা, উৎসাহ, এবং এর পাশাপাশি যেটা লক্ষণীয় ছিল যে স্বতঃস্ফূর্তভাবে তারা দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে দিয়ে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল, এবং সেই উচ্ছ্বাসের কিন্তু ধারাবাহিকতা আজকেও দেখেছি। আমি যেখানে ভোট দিয়েছি টিএনডি স্কুলে, সেখানে ব্যাপক উপস্থিতি ছিল, সকাল থেকে উপস্থিত ছিল, এবং সুন্দর ভোট হয়েছে। এবং আমি এই কেন্দ্রে ভোটের কোনো অনিয়ম দেখিনি, এবং সবাই ভোটের স্লিপ গুলো নিচ্ছেন সুন্দরভাবে। তারপরে ইভেন প্রেজেন্ট অফিসার, তিনি পোলিং অফিসার, তিনি সুন্দর ভাঁজ করে দিচ্ছিলেন যে কিভাবে এটাকে, যাতে কালিটা লিপটিয়ে না যায়। হ্যাঁ, একটা সুন্দর আয়োজন হচ্ছিল। কিন্তু পাশাপাশি জনাব হেলাল, আমি এটাও বলবো যে কিছু কিছু বিচ্ছিন্ন খারাপ খবর আমরা পেয়েছি, এবং কয়েকটি জায়গায় তো এরকম হয়েছে, কুমিল্লা বরুড়ায় কয়েকটি আসনে যেখানে বিএনপির যিনি প্রার্থী, তিনি অলরেডি ডিক্লার দিয়েছেন যে এই কেন্দ্রে অন্য কোনো দলের লোক আসতে পারবে না, এবং ডিক্লার দি। তো এইটা কিন্তু একান্তভাবে কাম্য নয়। নট অনলি দ্যাট, আমির জামাত একটা শফিকুর রহমানের যে আসন মিরপুরের ঢাকা 15, সেখানে আপনি লক্ষ্য করেছেন যে আপনার ঠিক আগের দিন, তারও আগে ওনার ক্যাম্পগুলোকে ভাঙা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা, এবং কিছু কিছু আপনার দেখবেন যে ক্যামেরায় চলে আসছে, যেগুলো তারা মুখ ঢেকে তারপর মানে জ্বালিয়ে দিচ্ছে। এটা তো আদৌ কাম্য নয়। কারণ হচ্ছে 5ই আগস্ট পট পরিবর্তনের পরে এখন যা নির্বাচনে অংশ নিচ্ছে এবং পুরো জনগোষ্ঠী, তারা কিন্তু উন্মুখ হয়ে আছে একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু আসনে সুন্দর দৃশ্য আসছে, বিএনপি জামাত প্রার্থীরা কোলাকুলি করছে, আচ্ছা যেই জিতে আমরা সবাই মিলে জিতবো, যে হারে সবাই মিলে আমরা হারবো, ডাকসুতে যেটা হয়েছিল, অন্যান্য জায়গায় যেটা হয়েছিল। কিন্তু এটা কিন্তু সব জায়গায় কিন্তু এটা প্রতিফলন হয়নি। মানে আমাকে জিততে হবে। আমি সেদিন সময় টিভিকে বলছিলাম যে এটা অনেকটা এরকম যে ওই যে মানে একটা গাড়ি হঠাৎ স্পিড তো বন্ধ করতে পারে, চলতে থাকে, তো হঠাৎ ব্রেক দেওয়া যায় না। আমাদের যে অতীত অভ্যাস, যে যেটা গত 15-17 বছর ধরে বা তারও আগে থেকেও যে যেনতন ভাবে জিতা, এইবারও আমরা লক্ষ্য করলাম কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছেন, তারা জোর জুলুম করেছেন, যেটা আদৌ কাম্য ছিল না। একটা সুন্দর স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে, সবাই জনগণ ভোট দিবে, যে নির্বাচিত হবে সে বিজয়ী হলো, বিজয়ীদেরও সুযোগ আছে। আবার দেখতে দেখতে 5 বছর চলে যাবে, এবার হা ভোট ইনশাল্লাহ জয়যুক্ত হবে, সবাই তো আমরা হায়ের পক্ষে বলছি। তো হায় জয়যুক্ত হয়ে গেলে এরপর তো তত্ত্বাবধায়ক সরকার আসবে, সুতরাং সময়গুলো তো আছে। এই জন্য আপনি দেখবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান কত দায়িত্বশীল ভূমিকা নিয়েছেন। তিনি যখন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তিনি তার
রহমানের সাথে দেখা করে বলেছে নির্বাচনে যেই সরকার হোক, যদি আমরা আসি আমরা আপনাদেরকে ডাকবো, আমরা সবাই মিলে একসাথে বসবো এবং দেশটাকে আমরা আগামী 5 বছর একসাথে এগিয়ে নিতে চাই। এই যে আহ্বানটা, এই আহ্বানে আমি মনে করি সবাইকে সাড়া দেওয়া দরকার। জনাব মানসুর, আমরা দেখলাম যে 3টি আসনের উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রে আপনারা আপনাদের যে নির্বাচন সেটি স্থগিতের জন্য আপনারা আপনাদের বা যে দাবি সেটি পেশ করেছেন। 3টি আসনের উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রেই অনিয়মের মাত্রা কি আসলে এতটাই ছাড়িয়েছে যে সেখানে আসলে ভোট মানে কার্যক্রম পরিচালনা করার মতো আর পরিস্থিতি নেই বলে আপনাদের কাছে মনে হচ্ছে? এতটা গুরুতর পরিস্থিতি? মানে আসলে হচ্ছে যে প্রশাসন আছে, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্র তো দেখছে এবং আমরাও তো দেখছি, জনগণও দেখছে। এখানে কিন্তু ধরেন আপনি একটা অভিযোগ করলে তো হয়ে গেল না, কিন্তু জামাত ইসলাম অনেক দায়িত্বশীল একটি সংগঠন হিসেবে সে কিন্তু যখন একটা অভিযোগ করে, আপনাদের এটা বুঝতে হবে, সে কিন্তু মানে জামাত তো সস্তা রাজনীতিটা করে না। এখন জামাতের বিষয়ে যে মিডিয়া ট্রায়াল বলি, কিছু কিছু প্রশাসন একটা অংশ, আমি সে অংশের অনেক বড় অংশ বলবো না, কিন্তু এটা তো সত্য যে তারা সেই ভূমিকাটা নিচ্ছেন। আপনি গতকাল যদি আপনি দেখেন যে ঠাকুরগাঁও জেলা আমিরের সাথে যেটা করা হলো, টোটাল জিনিসটাকে প্রচার করে দেন, উনি কিন্তু বাসায় চলে গেছেন, কিন্তু মিডিয়া ট্রায়াল যেটা সেটা হয়ে গেল। তো এই জায়গাগুলো কিন্তু মনে করেন আছে, যার জন্য এই 3টা আসনে কিন্তু মানে আপত্তিকর, আমি তো বললামই যে বিষয়গুলো হয়েছে এবং সেই বিষয়ে নির্বাচন কমিশন অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন এবং আশা করি যে সেই ক্ষেত্রে যেটা করণীয় তারা সেটা করবেন। আপনি ঠাকুরগাঁও জেলা আমিরের কথা বলছিলেন, মানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে একটি মানে এত বড় একটি দলের কমিটিতে থাকা একজন দায়িত্বশীল হিসেবে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সময় এরকম একটি স্পর্শকাতর সময় এতগুলো নগদ অর্থ, যদিও সেটি তার ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনের জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন, উনি দলের এত বড় একটি দায়িত্বে থেকে এই মুহূর্তে আসলে এই ধরনের অর্থ লেনদেন অথবা আনা নেয়া করাটা কতটুকু দায়িত্বশীল আচরণ আপনার কাছে মনে হয়েছে? দেখেন এই কয়েকদিন তো ব্যাংকগুলো একদম বন্ধ, কিন্তু এরপর হচ্ছে যে আপনি যদি মানে চোরাগুপ্তা পথেই যদি বলেন তাহলে কত ওয়ে আছে, তাই না? আর উনি এয়ারপোর্টে কিন্তু ওপেন জিনিসটাকে স্ক্যান করেছেন এবং তারা জানে। হ্যাঁ, সুতরাং এটা তো মানে হাইট কিছু না। আর আপনি 50 লাখ টাকা প্লাস মাইনাস, এই টাকাটা বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার জায়গায় এটা কি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কি খুব বড় টাকা ভাই? তো এটা তো একটা মানুষও বুঝে, এখানে হাজার হাজার কোটি টাকার এখানে মানে পাচার হয়েছে, হাজার টাকার এখানে লেনদেন হয়েছে। সেখানে এই কয়টি টাকা যেটা ব্যবসায়িক প্রয়োজনীয় ছিল, তো সেই জায়গাটা এসে কিন্তু দেখা গেল যে আপনার মানে সেই মানে ইন্টেনশন করা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনি দেখবেন যে মানে আপনার এই স্টোরিটা করার সময় এয়ারপোর্টের যে সিসিটিভির ফুটেজটা, এটা কিন্তু অল্প সময়ের মধ্যে চলে গেল মিডিয়ার কাছে, আপনি বলেন। এরপরে দেখেন যে ওই নিউজটাকে বুস্ট করা হলো, আপনি দেখেন, তাহলে টোটাল জিনিসটা কিন্তু আপনার পরিকল্পিতভাবে হয়েছে এবং এই জিনিসটা কাম্য না, আদৌ কাম্য না, সামনে যেন না হয়। সম্প্রতি জামাতের আমির যুক্তরাজ্য সফরের সময় তিনি একটি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, মিডিয়া জামাতের সাথে যখন কোনো ভুল করে সেটি ওপেনে করে, পরবর্তীতে গোপনে তারা ক্ষমা চায়। মিডিয়ার সাথে আসলে জামাতের এই মানে দূরত্বের জায়গাটি নির্বাচনকালীন সময়ে আপনারা কতটা মানে গোছাতে পেরেছিলেন বলে আপনাদের কাছে মনে হয়? আসলে সব মিডিয়া বলবো না, অনেক মিডিয়া সুন্দর রিপোর্ট করছে জামাতকে। জামাত যেটা বলছে, জামাত এটা বলছে না যে আমাদেরকে অতিরিক্ত কিছু করে। জামাত বলছে আমরা যেটা বলছি, আমরা যেন বারবার বলছি না আমার বক্তব্যটাকে আগে পিছিয়ে কেটে বিভ্রান্ত আপনার আল্লাহ রাস্তায় করবেন, আমি যেটা বলি সেটা আপনার প্রচার করুন। এবং এটাও বলছেন না করলেও আপনার স্বাধীনতা আছে, আপনি করেন না, কিন্তু মিসকোট করবেন না। এটা কিন্তু আমি বারবার বলে আসছেন। এখন বিষয়টা হচ্ছে যে সব মিডিয়া না, কিন্তু কিছু কিছু মিডিয়ার কারণেই এটা হচ্ছে। ওই যে আগে যে সিলসিলাটা মিডিয়া ট্রায়ালের কালচারটা তো আছে, এবং আমার এটা বুঝে আসে না যে আমার যেমন একটা কথা বলার পরে আপনি সেটা আস্থা রাখছেন না। উনি সমন্বয়ের কথা বলছেন, দেশ গঠনের কথা বলছেন, আপনি জামাতে শুধু সন্দেহের চোখেই দেখবেন। হ্যাঁ, তো এই জায়গাগুলো তো কাম্য নয়। আপনাকেও আমি আপনাকে সৎভাবে দেখতে চাই। জামাত যেটা বলছে সেটা আপনি সৎভাবে বিবেচনা করেন যে জামাত সিনসিয়ারলি বলছে এবং সেই কথাটাকে আপনি শুনেন, প্রচার করেন। আপনার অসুবিধা হলে না করেন, কিন্তু আপনি এখানে বিএনপি জামাত দুটো পার্টি তো এখন মোটামুটি নির্বাচনে তো প্রতিপক্ষ, মানে প্রতিদ্বন্দ্বী। সেই ক্ষেত্রে আপনি সমানভাবে তাদেরকে রিপোর্টে আনবেন না, তাদেরকে আপনি প্রচারণায় দিবেন না, নাকি একটা পার্টিকে আপনি যদি ছোট করেন, একটা পার্টিকে যদি হেয় করেন, এটা তো মানুষ দেখছে।
এবং এটা দেখার মাধ্যমে আপনি মিডিয়াটাই কিন্তু ছোট হবে, আপনার মিডিয়াটাই প্রান্তিক প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং এই বিষয়টা তাদের জন্যই প্রয়োজন। খুবই, খুবই পরিষ্কার বক্তব্য জনাব সাইফুল মানসুর। আপনাদের এবারের জামাতের নির্বাচনে জামাত আসলে যে ধরনের সাড়া পেল, আমরা নিশ্চয়ই বিগত 17 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, কিন্তু তার আগের নির্বাচন থেকেও যদি মানে আসি, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত জামাত খুব বড় ধরনের একটি সাড়া ফেলতে পেরেছে এবারের নির্বাচনে। তার মধ্যেও জামাতকে নিয়ে যে কয়েকটি শঙ্কা আশঙ্কার যে প্রশ্নগুলো ছিল, তার মধ্যে একটি ছিল নারীরা আসলে কতটা নিরাপদ কিংবা স্বাধীন থাকবে জামাতের কাছে। নারী ভোটারদের সাড়া কেমন দেখলেন সারা দেশে? অনেক সারা, অনেক সারা। এটা আমি তো আপনাদেরকে বলবো যে ডাকসু ইলেকশনে এই কথা বলা হয়েছিল যে শিবির নির্বাচিত হলে নারীরা নারী বা ছাত্রীরা সেখানে খুবই বিপদে পড়ে যাবে, তারা চলাচল করতে পারবে না, সব বোরকা পরে চলতে হবে। তো 4 মাস দেখেন, 4-5 মাস হয়ে গেল, ডাকসুতে মেয়েরা এখন সবচেয়ে বেশি নিরাপদ। ডাকসুর মেয়েরা এখন সবচেয়ে বেশি শিবিরের ব্যাপারে খুশি, তারা এখন শিক্ষার পরিবেশ পাচ্ছে। সেম জামাত নারীদের ব্যাপারে সবচেয়ে অধিকারের কথা বলেছে, সোচ্চার থেকেছে। আমির জামাত এই যে কর্মঘণ্টা নিয়ে যেটা বলা হচ্ছে, জামাত নারীকে আমির যে কোথাও বলেছে যে কাজ করা যাবে না, 5 ঘন্টা বেশি 6 ঘন্টা করাই যাবে না, এটা নিষেধ করেছেন নাকি? বলেছেন মাতৃত্ব ছুটির কারণে, মাতৃত্বের কারণে 18% জবটা ছেড়ে দেয় দেখে আমাদের বোনরা, সেই জায়গাটা এসে একটা স্পেস রাখা যাতে নির্ভয় তারা কাজ করতে পারেন। ওই সময়গুলো আরেকটা বোন এসে সেটা ফিল আপ করবেন। কিন্তু কোনো বোন যদি বলেন আমি কাজ করতে পারবো, আমি জানকি বলেছেন কাজ করবেন না, ঘরেই থাকতে হবে। কিন্তু আপনি দেখবেন যে জামাতের পরিবারের মেয়েরা, তাদের স্ত্রীরা, তাদের কন্যারা শিক্ষিত, তারা সমাজে কন্ট্রিবিউট করছেন, ভালো ভালো জব করছেন, এবং নারীদের স্বাধীনতার ব্যাপারে আপনি জামাতের মধ্যে সবচেয়ে বেশি পাবেন যে তারা নারী স্বাধীনতার ব্যাপারে অগ্রগণ্য। জামাতের এই যে মানে নারীদের নিয়ে যে ভীতিকর একটি মানে পরিস্থিতি কিংবা ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা করা হয়েছিল আপনাদের ভাষায়, সেটি জবাবে কি নির্বাচনে ঠিক আগ মুহূর্তে নারী মিছিলের মতো একটি মানে ক্যারিসমেটিক কর্মসূচি আপনারা নিলেন? মানে এটির আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়লো ভোটের মাঠে? স্বাভাবিক, এটা আমাদের বোনদের পক্ষ থেকে এটা দাবি ছিল। আপনারা দেখবেন যে নির্বাচনে বোনদের নিগৃহীত করা হয়েছে, বিভিন্ন জায়গায় বোনদের হেনস্থা করা হয়েছে, যার জন্য তারা তো সমাজ একটা বড় পার্ট, অর্ধেক তারা বোনরা। সুতরাং তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল, এবং আপনার আমরি জামাতের আসনে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে বোনরা, সিস্টাররা তারা রাস্তায় নেমে এসেছেন এবং প্রতিবাদ করেছেন, এবং তার দাঁড়িপাল্লার পক্ষে তারা মানে মানে স্লোগান তুলেছেন, আওয়াজ তুলেছেন। এবং এটা সমাজ দেখেছে যে যদি নারীদেরকে অবরুদ্ধ করে রাখতো, তার জামাতের এই এত সংখ্যক নারীরা জামাতের সাপোর্টার হতেন না, জামাতের পক্ষ অবলম্বন করতেন না। আলহামদুলিল্লাহ। খুবই পরিষ্কার বক্তব্য। আমরা একই সাথে একটু তরুণ ভোটারদের ব্যাপারেও জানতে চাই। জামাতের ব্যাপারে তরুণ ভোটারদের মধ্যে বিশেষ করে এবার যারা প্রথমবারের মতো যারা ভোট দিল, তাদের কাছ থেকে আপনারা কি ধরনের সাড়া পেয়েছেন? আপনাদের এ পর্যন্ত পর্যবেক্ষণ আসলে কি বলছে? কারণ তরুণ ভোটারদের ভোটটাই আসলে এবার অনেকটা মানে চেঞ্জ বা গেম চেঞ্জিং এর মতো একটা পরিস্থিতি তৈরি করবে। তরুণ ভোটাররা তো জামাতের পক্ষেই তাদের মতামত দিবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। কারণ হচ্ছে যে জুলাই যে বিপ্লবটা হলো, পরিবর্তনের পক্ষে জামাত সোচ্চার ছিল বরাবরই। কিন্তু আপনারা দেখেছেন যে এখানে জামাতের যে প্রতিপক্ষ বলি বা প্রতিদ্বন্দ্বী বলি বিএনপি, তারা কিন্তু বিভিন্ন ইস্যুতে কিন্তু তারা দ্বিমত করেছে, এবং জুলাই যে সনদে স্বাক্ষরের ক্ষেত্রেও তাদের অনেক যুক্তি, যদিও সর্বশেষ তারা এখানে স্বাক্ষর করেছেন। শুধু এগুলো কিন্তু প্রতিদিন মিডিয়াতে আসছে কিন্তু, যে জামাত এই জুলাই সনদের পক্ষে ছিল, এই তরুণদের সাথে ছিল, এবং এনসিপি যারা এটা লিড দিয়েছে, আপনি দেখেন ফাইনালি তারা কিন্তু জামাত যত যুক্ত হয়েছে, এবং এই পালসটা জামাত ধরতে পেরেছে, এবং যার জন্য আপনার প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু আপনার ইসলামী ছাত্র শিবির এবং তাদের সমদলীয় সম মনোভাবাপন্ন যে প্যানেল, তারা কিন্তু বিজয়ী হয়েছে। যার জন্য খুবই দুঃখজনকভাবে সত্য যে সিলেট বিশ্ববিদ্যালয় নির্বাচনটা কিন্তু বিএনপি পিছিয়ে দেওয়ার জন্য, বন্ধ করতে এক প্রকার প্রশাসনকে বাধ্য করেছে। একটা ছাত্র সংসদ নির্বাচন, সেটা তো হওয়ার কথা ছিল, এটার সাথে জাতীয় নির্বাচনে কোনো ধরনের সংযোগ নাই, কিন্তু ইলেকশন আগে আগে আরেকটা পরাজয় তারা হয়তো নিতে পারেননি, এটাই তো। কিন্তু এই সিলেট বিশ্ববিদ্যালয়কে আবার ইলেকশন হবে না, যখন নির্বাচন আবার ইলেকশন হবে, আপনি কি মুখে এই ছাত্রদের কাছে যাবেন যে আপনারা সিম্পল একটা ছাত্র সংসদ নির্বাচন আপনারা বন্ধ করলেন? সুতরাং ইয়াংদের ভোট জামাত পাবে, এবং ওই যে বললাম ঈদের সময় ঈদের আনন্দে উচ্ছ্বাসে সব বাসে ট্রেনে করে দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছিল, এটা কিন্তু কোনো এআই দিয়ে তৈরি না। আপনি ফুটেজ গুলো ক্লোজলি দেখেন,
ঠোঁট লিপসিং গুলো দেখেন, সবগুলো কিন্তু ন্যাচারাল ছিল। সেটি আমরা আমরা দেখেছি এবং বেশ কয়েকটি ফ্যাক্ট চেকিং সংস্থাও কাজ করছে এগুলো নিয়ে। আমার মনে হয় যে আপনাদের এবারে নির্বাচন পরিচালনার যে সামগ্রিক যে আপনাদের প্রস্তুতি এবং আপনারা আজকে পর্যন্ত যেভাবে গোটা নির্বাচনকে পরিচালনা করলেন, তাতে করে আপনাদের কাছে কি মনে হয়েছে যে এবারের নির্বাচন ফলাফল যাই আসুক, দিন শেষে আপনারা সেই ফলাফল মেনে নিতে এখন পর্যন্ত আপনাদের অবস্থান থেকে আপনারা খুব বেশি কুণ্ঠাবোধ করবেন কিনা? এটা তো আমির জামাত দেখেন, আর সকালে আমির জামাত বলেছেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে জনগণ যদি ভোট দিতে পারে, জনগণ অংশগ্রহণ করতে পারে, তাহলে ফলাফল যদি আমাদের বিপক্ষ যে আমরা সেটা মেনে নেব। এই মেন্টালিটি কিন্তু জামাত ইসলামী ধারণ করে। সুতরাং মানে মানে আপনার এই যে নির্বাচন হলো, এখনই আমার পক্ষ থেকে তো আমির জামাত যেটা বলেছেন সেটাই আমার কথা, যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনমতের প্রতিফলন যদি কোন নির্বাচনে হয়, সেই নির্বাচনে যদি আমরা হারি বা জিতি, সেই নির্বাচন জামাত অবশ্যই অবশ্যই মেনে নেবে। শুধু জামাত কেন, অন্যদেরও সেটা মেনে নেওয়া উচিত। মানে তার মানে আমরা ধরে নিতে পারি আজকের ফলাফল আপনাদের পক্ষে না গেলেও আপনারা মানে এক প্রকার সেই ফলাফলকে স্বাগত জানিয়ে রেখেছেন আগাম। আমরা 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 কিছু কিছু সমস্যার কথা বলেছি, হুম, হুম, আপনি হুম। সেটাও খেয়াল করেছেন যে জি, জি। নির্বাচন দৃষ্টি আকর্ষণ করেছি, কিছু এবং আরো অসঙ্গতির কিছু কথা খবর আমাদের কাছে আসছে। কিছুক্ষণ আগে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া প্রধান যুগান্ন দলের নেতৃবৃন্দ কথা বলেছেন, এগুলো জি, আপনারা দেখেছেন। ওনার প্রেস ব্রিফিং আমরা শুনছিলাম। জনাব জি সাইফুল্লাহ মাসুদ, আমরা আমরা আজকের সারাদিনের ভোটের সারা দেশে যে ভোট পড়লো তার কিছু কেন্দ্রের ফলাফল আমরা পেতে শুরু করেছি আসলে ইতিমধ্যেই খুবই মানে সাড়া জাগানো একটি ফলাফল এসছে কিছুক্ষণ আগেই ঠাকুরগাঁয়ের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনের একটি কেন্দ্রে, যেখানে আপনাদের জামাত সমর্থিত যিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তিনি পেয়েছেন 61% ভোট এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 31% ভোট। এটি নিশ্চয়ই আসলে খুবই মানে আশ্চর্য জি করার মতোই খবর। একই সাথে কল্যাণপুর গার্লস স্কুলের যে কেন্দ্র রয়েছে সেখানে আপনাদের জামাত সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন ব্যারিস্টার আরমান, যিনি আয়নাঘর থেকে মুক্ত আয়নাঘরের একজন সার্ভাইভার, তার ব্যাপারেও একটি বড় সংখ্যক ভোট পাবার তার পক্ষে পড়ার বিপুল পরিমাণ ভোটের খবর পাওয়া যাচ্ছে। আপনারা কি মানে সামগ্রিক ভোটের পরিবেশে কিছুটা কনফিডেন্ট? আমরা তো অবশ্যই মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের স্বতঃস্ফূর্ততা, সারা দেশে মানুষের তো বডি ল্যাঙ্গুয়েজটা আমরা পাঠ করতে পারছি, তাদের চোখ মুখগুলো তো আমি দেখতে পাচ্ছি। আমি তো ভোট দিয়েছি। সুতরাং যদি ব্যত্যয় না ঘটে, যদি বড় কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার নেতৃত্বে, জামাতের নেতৃত্বে জোট তার বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। খুবই, খুবই পরিষ্কার। জনাব সাইফুল্লাহ মাসুদ, আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই। বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে সরকারের সফলতা ব্যর্থতা সেগুলো নিয়ে নিশ্চয়ই দীর্ঘ আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা চলবে। কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যে দীর্ঘ প্রায় ১.৫ বছরের যে জার্নি এবং জার্নির পরে যে নির্বাচনকে কেন্দ্র করে তারা এই দীর্ঘ একটি আ আ আয়োজন তারা করলো। সেই আয়োজনে খুব মোটা দাগে কোনো অসঙ্গতি কিংবা দুর্বলতা আপনাদের চোখে পড়েছে কিনা? যেটি হয়তো না হলেও হতো। আমি তো প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাবো, তিনি তার কমিটমেন্ট রেখেছেন। তিনি হুম, হুম। নির্বাচনের যে দিনক্ষণের কথা বলেছিলেন সে ব্যাপারে অনেক শঙ্কার কথা মিডিয়াতে আমরা শুনেছি। কোনো মিডিয়া চ্যালেঞ্জ দিয়ে, কোনো সাংবাদিক আলোচক চ্যালেঞ্জ দিয়ে বলেছে নির্বাচন ১২ তারিখ হবে না, কিন্তু হুম, ডক্টর ইউনূস অবিচল ছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা ছিল। সেজন্য সেটা অবশ্যই তারা সাধুবাদ পাবে, অবশ্যই তারা এক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট আমরা করব। কিন্তু এটা তো সত্য যে সরকার পরিচালনায় তাদের অনেক মোটা দাগে ব্যর্থতা ছিল, যেগুলো আমরা বিভিন্ন সময় টাইম টু টাইম বলেছি। বিশেষভাবে জুলাইয়ের যে চেতনাটাকে ধারণ করা, এবং এই চেতনাকে ধারণ করে মানুষের যে মানে প্রশান্তির জায়গাটা তৈরি করা, এই জায়গাটা এসে কিন্তু তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তবে নির্বাচনটা তারা যে করতে পেরেছে অন টাইমে, এই জন্য তারা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু এখনো সময়টা চলে যায়নি, কারণ নির্বাচন এখন মাত্র ভোট গণনা শুরু হলো। এখন সময়টা কিন্তু খুবই ক্রুশিয়াল। এই সময় সরকারকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং জনগণ যে ভোট দিবে, যে মতামত দিবে, এর কোনো ব্যত্যয় কোনো চিন্তা করা যাবে না। এই বিষয়ে সরকারকে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এবং আমি আশা করি সরকার সেটা করবে ইনশাআল্লাহ। খুবই পরিষ্কার। গণভোট আজকের যে জাতীয় সংসদ নির্বাচন হলো সেই সাথে গণভোটেরও
একটি বিশাল আমরা আজকের যে কর্মযজ্ঞ দেখলাম, গণভোট যদি হ্যাঁ এর পক্ষে আপনাদের দলীয় যে অবস্থান, হ্যাঁ যদি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে গণভোটের যে হ্যাঁ রায়, সেই হ্যাঁ রায়কে নিয়ে জামাত ইসলামী আসলে সরকার গঠন করে দেশ পরিচালনার জন্য কতটুকু প্রস্তুত? আলহামদুলিল্লাহ, জামাত তো প্রস্তুত। এবং আপনি লক্ষ্য করবেন যে এবার নির্বাচনে এই যে নির্বাচন পরিচালনা কমিটিতে তো মানে সব সেগমেন্ট থেকে এবং সব অভিজ্ঞ জনকে সম্পৃক্ত করা হয়েছে। এবং আমাদের পলিসি সামিটও আপনারা দেখবেন যে আমাদের ম্যানিফেস্টো, নির্বাচনী যে ইশতেহার, সব জায়গায় অভিজ্ঞদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এবং জামাত দেশ পরিচয় ইনশাল্লাহ যোগ্যতা পরিচয় দিবে। সুতরাং শুধু হা ভোট কেন, সার্বিকভাবে যদি জামাত বিজয়ী হয়, ইনশাল্লাহ জামাতের নেতৃত্বে দেশে সুশাসন হবে, আইনি শাসন হবে, দুর্নীতি বন্ধ হবে, বিচার বিভাগ স্বাধীনতা পাবে, মানুষ নিরাপত্তা পাবে। ইনশাল্লাহ আমরা একটি সুন্দর স্বপ্নের দেশ করতে পারবো ইনশাল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি নির্বাচনের ফলাফল যাই হোক, আপনাদের যে রাজনীতির নয়া বন্দোবস্ত কিংবা জুলাই পরিবর্তিত বাংলাদেশের রাজনীতিতে আমরা যে পরিবর্তন দেখতে চাই, জুলাই সেই চেতনাকে ধারণ করে আপনারা সরকার কিংবা বিরোধী দল যেখানেই থাকেন বাংলাদেশের পক্ষে থেকে রাজনীতি করবেন সে প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। আমরা আজ সকাল থেকে কথা বলছি নির্বাচনের যে ভোট গ্রহণ চললো এবং সবশেষ এখন ভোট গণনা শুরু। আমরা নিয়মিত আপনাদের সাথে যুক্ত থেকে নির্বাচনের সার্বিক বিষয় আপনাদের জানানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন।